ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ইমু ব্যাচের দেশ সেরা মেধাবী শিক্ষার্থীদের আজকের বাংলা ক্লাসে স্বাগত। আমি জিনাত রায়হান, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর পৃথিবী থেকে কে বিদায় নিতে চায়? তোমরাই বলো। কিন্তু বাস্তবতা হলো মানুষের জীবন নশ্বর। মানুষকে কোনো না কোনো একদিন জীবন পরিক্রমার শেষে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। কিন্তু মানুষ যদি ভালো, সৃষ্টিশীল, মহৎ কাজ করে, তাহলে সে তার কাজের মধ্য দিয়ে পৃথিবীতে অমর হয়ে থাকতে পারে। এনাকে তো তোমরা চেনোই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি এখন শারীরিকভাবে বেঁচে আছেন? কিন্তু তুমি, আমি, বিশ্বমানব তাকে চেনে এক নামে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কেন? তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে। তার কাজ রয়ে গেছে। তিনি নেই শারীরিকভাবে, কিন্তু তার কাজের মধ্য দিয়ে তিনি অমর হয়ে আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ একটি নৌকায় করে মাঝি কবির সমস্ত সৃষ্টিকর্ম নিয়ে যাচ্ছেন। এর প্রতীকী প্রকাশ এখানে রয়েছে। বাস্তবতা হলো ইতিহাসের পাতায় তার কর্মগুলো অমর হয়ে আছে এবং যুগে যুগে, কালে কালে মানুষ তা থেকে শিক্ষা নিচ্ছে বা আনন্দ লাভ করতে পারছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারছো আজকের আমাদের পাঠের বিষয় সোনার তরী কবিতা এবং লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কবিতা এবং এই কবি এবং কবিতা সম্পর্কে চলো আমরা কিছু তথ্য জেনে নিই। সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, অর্থাৎ কবিতাটির নাম সোনার তরী এবং বইটির নামও সোনার তরী। এই সোনার তরী এক চিরন্তন চেতনাবাহী কবিতা। এটি বাংলা কবিতার ইতিহাসে অনন্য। চেতনাটি কি? মানুষ চলে যায়, কিন্তু চলে যেয়েও সে অমর হয়ে থাকে তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে। আর এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রিয় শিক্ষার্থী, বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল বা মৃত্যুসাল কত? এসো দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে জন্মগ্রহণ করেছেন এবং 1941 সালের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে বা এই ক্লাসটি শেষে তোমাদের যে শিখন ফল অর্জিত হবে তা হলো তোমরা কবির জীবন সম্পর্কে বলতে পারবে। কবিতার যে মূল ভাব সেটি বলতে তো পারবেই, লিখতেও পারবে। কবিতায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টিকা তোমরা ব্যাখ্যা করতে পারবে। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটি, সেটি হলো শুদ্ধ উচ্চারণে কবিতাটি তোমরা সরব পাঠ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই লেকচার শিটটি অবলম্বনে আজকের পুরো ক্লাসটি সাজানো হয়েছে। এসো আমরা একটু পাজেল খেলি, একটু ধাঁধা খেলি। ধাঁধার সাথে তোমরা অংশ নাও। তোমরা বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? একটু আগে প্রশ্ন করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদিও একটু আগে দেখে ফেলেছো, তবুও আবারও প্রশ্ন করছি। বলো তো ইনি কে? বলো তো তোমরা ওনার জন্মসালটা কবে ছিল? 1861 খ্রিস্টাব্দের 7ই মে। আর মৃত্যুসালটার কথা কি মনে আছে? 1941 সালের 7ই আগস্ট। প্রিয় শিক্ষার্থী, এই বরেণ্য কবির লেখা কাব্যগ্রন্থ সোনার তরী থেকে আজকের সোনার তরী কবিতাটি আমাদের পাঠের বিষয়। আজকে সোনার তরী কবিতাটির প্রথম পাঠ। সুপ্রিয় শিক্ষার্থী, এই বনফুল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে লিখেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো গীতাঞ্জলি এবং তার অন্যান্য কাব্যের সমন্বয়ে তারই অনুদিত একটি কাব্যগ্রন্থ, ইংরেজিতে অনুদিত সং অফারিংস, এই গ্রন্থটির জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নিই চলো। তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ নামে পরিচিত। বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয়ের তিনি শাপ্নিক এবং প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার পরিচয় দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, রবীন্দ্রনাথের অনেক কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে অন্যতম হল মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে শেষ লেখা। এগুলো তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম দিকের দুটো দৃশ্যপট দেখেছিলে। একটি হচ্ছে সুন্দর পৃথিবীর ছবি, এবং আমি তোমাদেরকে বলেছি যে সুন্দর পৃথিবী থেকে কোনো মানুষ বিদায় নিতে চায় না, কিন্তু মানুষ চলে যায় প্রকৃতির নিয়মে, বেঁচে থাকে তার মহৎ সৃষ্টিকর্ম। তার উদাহরণ দেখিয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নেই, শারীরিকভাবে নেই, কিন্তু তার সৃষ্টিকর্ম মহাকালের ইতিহাসে অমর হয়ে আছে। এটি কবির একটি জীবন দর্শন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কে তার এই প্রগাঢ় উপলব্ধি নেই আমাদের আজকের কবিতাটি। এবং তোমরা যদি মনোযোগ দিয়ে কবিতাটির পাঠের সাথে বা ক্লাসের সাথে থাকো, তাহলে পুরো বিষয়টা স্পষ্ট করে বুঝতে পারবে। এমনিতেই তোমরা বুঝে গেছো যে মানুষ মরণশীল, কিন্তু সে অমর হতে পারে তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে। এবং যিনি লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতা লিখেছেন, তিনি নিজেই অমর হয়ে আছেন, এবং আমরা তাকে প্রতি মুহূর্তে যেভাবে স্মরণ করি তার লেখার মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে, তার ছবি আঁকার মধ্য দিয়ে, তাতেই বোঝা যায় যে তিনি আমাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আছেন, বেঁচে আছেন আমাদের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থী, এই কবিতায় মিশে আছে কবির জীবন দর্শন, যে কথা এতক্ষণ ধরে তোমাদেরকে আমি বললাম। আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। মহাকালের কালস্রোতে মানুষের জীবন নিঃশেষ হয়ে যায়, বেঁচে থাকে মানুষের সৃষ্টকর্ম। নিশ্চয়ই বুঝতে পেরেছ বিষয়টি। মানুষের শারীরিক অস্তিত্বকে অনিবার্যভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার, অর্থাৎ একসময় মৃত্যুর মধ্য দিয়ে মানুষের শারীরিক বিনাশ হয় বা মানুষকে চলে যেতে হয়। প্রিয় শিক্ষার্থী, এবার এসো আমরা পাঠ পরিচিতি থেকে কবিতার যে মূল ভাব সেটি একটু ভালো করে জেনে নিই বা বুঝে নিই। সোনার তরী একটি রূপক কবিতা। এই রূপক শব্দটি গ্রিক অ্যালিগরি শব্দ থেকে এসেছে, যার অর্থ একটি বিষয়ের মধ্য দিয়ে অন্য একটি বিষয়কে বোঝানো। এই কবিতায় আমরা একজন কৃষকের গল্প শুনব, তার জীবনের করুণ বাস্তবতার কথা শুনব, এবং সেই দৃশ্যের প্রেক্ষাপট দেখলে তোমরা বুঝতে পারবে যে তার কি বেদনাদায়ক পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির মধ্য দিয়েও তার কি বাঁচার তৃষ্ণা, সেই আকুল আবেদনের বিষয়টি আমরা দেখতে পারবো। বাস্তব হচ্ছে এই কবির ইচ্ছা কৃষককে বোঝানো নয়, কবির দৃষ্টিভঙ্গি, তার চেতনা, তার জীবন দর্শনকে তার লেখার মধ্য দিয়ে অন্যকে বুঝিয়ে দেয়াই হচ্ছে এই কবিতাটির লক্ষ্য। এই কবিতাটির কৃষকের জীবনের বাস্তবতার মধ্য দিয়ে আমাদের মানুষের জীবনের বাস্তবতাও স্পষ্ট হয়েছে, যে কথা আমি বারবার বলেছি, আবারও বলছি। মানুষ মরণশীল, তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়, কিন্তু মানুষের বেঁচে থাকার তৃষ্ণা এতটাই প্রবল, কিছুতেই সেই বাস্তবতাকে সে মেনে নিতে চায় না, মেনে নিতে পারে না। এই রূঢ় সত্য কিন্তু জীবন্ত এবং সত্য, চিরন্তন সত্যটাকেই এই কবিতার মধ্য দিয়ে কবি প্রকাশ করবার প্রয়াস পেয়েছেন বা সচেষ্ট হয়েছেন। সোনার তরী কবিতায় কবিতার জীবনের এক গভীর দার্শনিক উপলব্ধি তুলে ধরেছেন, আর সেটি হলো জীবন ক্ষণস্থায়ী, মানুষ অমর হয়ে থাকতে পারে তার মহৎ সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। আমি আবারও বলছি, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মানুষ অমর হয়ে থাকতে পারে তার মহৎ সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। এই কবিতায় বর্ষার প্রবল স্রোতে ভাসমান এক নিঃসঙ্গ কৃষক তার সারা জীবনের শ্রম দিয়ে ফলানো সোনার ধান নিয়ে অপেক্ষা করছে। একটি সোনার তরী এসে সেই ধান তুলে নেয়, কিন্তু কৃষকের জন্য তরীতে বা নৌকায় স্থান থাকে না। এখানে মহাকালের নির্মম এক সত্য প্রকাশ পেয়েছে। ব্যক্তি মানুষ নশ্বর, কালস্রোতে তার দৈহিক অস্তিত্ব বিলীন হয়ে যায়,
কিন্তু তার সৃষ্টিকর্ম বা তার কীর্তি চিরকাল টিকে থাকে। এই ভাবনার মধ্য দিয়ে কবি নিজের জীবন এবং সাহিত্যকর্মের সম্পর্কটাকেই প্রতিকায়িত করেছেন বলে সমালোচকগণ মনে করেন। সমালোচকগণ কারা? যারা তার সাহিত্য বা সৃষ্টিকর্ম নিয়ে গবেষণা করেন, শুধু নিন্দা করবার জন্যই নয়, তাকে তার লেখার মধ্যে কি কি গভীরতর তত্ত্ব আছে, কি কি বিষয় রয়েছে, সেগুলো তারা পাঠের মধ্য দিয়ে বুঝবার বা অনুধাবন করবার এবং প্রকাশ করবার চেষ্টা করেন। এই কবিতায় যে প্রতীকী বিষয়গুলো আছে, চলো আমরা সেগুলো একটু দেখে নেই। প্রতীক হচ্ছে একটা বিষয়ের মধ্য দিয়ে অন্য একটা বিষয়কে বোঝানো। আবারও বলছি, প্রতীক হলো একটি বিষয়কের মধ্য দিয়ে অন্য একটি বিষয়কে বোঝানো। এখানে কৃষক যে কৃষি কাজ করে বা ধান চাষ করে, আর এই কৃষকের মধ্য দিয়ে কবি আসলে শিল্পস্রষ্টা বা সৃজনশীল ব্যক্তি বা কবি নিজেই তাকে বোঝাতে চেয়েছেন। তরী বা নৌকা, নৌকা হলো মহাকালের নৌকা। এখানে সোনার তরী অর্থে মহাকাল বা মহাজীবনের প্রতীক, যার কোনো শেষ নেই, সেই অনন্ত সময়কে নির্দেশ করা হয়েছে এই শব্দটার মধ্য দিয়ে। আরও কিছু বিষয় আছে প্রতীকী বিষয়, সেগুলোর দিকে একটি দৃষ্টিপাত করি। সোনার ধান, এই যে কৃষক কষ্ট করে তার যে ধানগুলো ফলিয়েছেন, তাগুলো পাকার পরে সোনালি রং হয়, তাই বলা হচ্ছে সোনার ধান। আসলে সোনার ধান হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম। তাহলে কবির সৃষ্টিকর্ম কি? এই যে যেমন ধরো সোনার তরী একটি কাব্যগ্রন্থ, এটি তার একটি সৃষ্টিকর্ম। তেমনি মাঝি, মাঝি এখানে কে? এই মাঝি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার আমার জীবনের যে যাত্রাপথের সমস্ত তথ্য তার কাছেই সংরক্ষিত থাকে। আর মাঝি হলো মহাকাল বা নিয়তি, অর্থাৎ মাঝি মহাকালের রূপক, যা কিনা মানুষের কীর্তিগুলোকে, সৃষ্টিকর্মকে অক্ষয় করে রাখে, অমর করে রাখে ইতিহাসের পাতায়। প্রিয় শিক্ষার্থী, এই কবিতায় অল্প কিছু নতুন শব্দ রয়েছে, কিন্তু রয়েছে অনেকগুলো টিকা। আমরা চলো কয়েকটি শব্দার্থ এবং টিকা সম্পর্কে জেনে নিই। গরজে, গরজে শব্দটার অর্থ হলো গর্জন করে। এই কবিতায় বর্ষাকালে যে বৃষ্টির সাথে বজ্রপাত হয়, সেই বজ্রপাতকে গরজে শব্দটা দিয়ে বোঝানো হয়েছে। আরেকটি নতুন শব্দ ভাড়া ভাড়া। ভাড়া ভাড়া অর্থ ধান রাখার পাত্র। ধান রাখার পাত্রের সমষ্টিকে এখানে বোঝাতে চেয়েছেন কবি। আগেকার দিনে এইরকম একটি ঘরের মতন তৈরি করে সেখানে ধান সংরক্ষণ করত গ্রাম বাংলার মানুষেরা। কখনো কখনো তারা এই ধরনের বাঁশের তৈরি পাত্রেও তারা ধান সংরক্ষণ করে। কিন্তু আসলে এই কবিতায় বোঝানো হয়েছে কৃষক আটি বেঁধে বেঁধে এরকম করে অনেক ধান কেটে রেখেছেন, কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে ধানগুলো তিনি তার গন্তব্যে নিয়ে যেতে পারছেন না। প্রিয় শিক্ষার্থী, বর্ষাকালে নদীর স্রোত অত্যন্ত খরস্রোতা হয়। সে খরস্রোতা নদীকে বোঝাতে গিয়ে বলছেন ক্ষুরধারা, অর্থাৎ ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা কালস্রোত। ক্ষুর একটি ধাতব অস্ত্রবিশেষ, সেলুনে চুল কাটার জন্য এটি ব্যবহার করা হয়। আসলে এখানে ধারালো স্রোত আর তীব্র স্রোতের গতিতে নদীর পাড় যেভাবে ভেঙে যায়, সেটি বোঝানোর জন্য ক্ষুরধারা বা ক্ষুরের মতো ধারালো শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটি একটি টিকা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ধান ক্ষেত্রে ছোট্ট একটি দ্বীপের আঙ্গিকে চিত্রিত হয়েছে এখানে। তার দুপাশে চারপাশে ঘূর্ণায়মান জলস্রোতের উদ্দামতা। নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট্ট ক্ষেত্রটুকু আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এই অংশে। আশু মানে সম্প্রতি, অল্প সময়ের মধ্যে এটি বিলীন হয়ে যাবে। তোমরা নদী ভাঙন দেখেছো কিনা জানি না প্রিয় শিক্ষার্থী, বর্ষা মৌসুমে বড় বড় নদীগুলো যখন প্রবল স্রোতে পাড়কে আছড়ে দেয়, তখন নদীর পাড় ভেঙে যায় এবং অনেক সময় তীরবর্তী যে ঘর বাড়িগুলো আছে সেগুলোও ভেঙে পানির সাথে মিশে যায় বা বিলীন হয়ে যায়। এমনি করে তীব্র খরস্রোতা নদী কখনো কখনো মানুষের জীবনে যেমন বিপর্যয় নিয়ে আসে, আবার নদীকে কেন্দ্র করে মানুষের জীবন গড়ে ওঠে। এটি আমাদের নদীমাতৃক দেশের অন্যতম একটি দিক। বাঁকা জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক। কেন নেতিবাচকভাবে দেখানো হয়েছে কালস্রোতের প্রতীক? বাঁকা জল অর্থাৎ জীবনে মানুষের বিপর্যয় থাকে, ওঠানামা থাকে, তবু জীবনকে মানুষ ভালোবাসে। আবার এই জীবন থেকে যখন চলে যেতে হয়, সেটি মনকে ভেঙে দেয়, একেবারে চুরচুর করে মনটাকে ভেঙে দেয়। এই যে কষ্টের বা বেদনার যে অধ্যায়টি, সেটিকে বোঝানোর অর্থে এই বাঁকা জল শব্দটি ব্যবহার করা হয়েছে।
প্রিয় শিক্ষার্থী, তরু ছায়া মসি মাখা, এখানে মসি কালি অর্থে, যার অর্থ হচ্ছে ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ায় কালো রঙে মাখানো। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে, রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। এটি তোমরা ভালো করে বোঝো। কেন দেখো, তোমরা পড়েছো টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সে নির্লিপ্ত। তুমি যদি বলো একটু অপেক্ষা করো, আমি একটু পরে পড়বো, তাহলে কি সেটি হবে? সময় কিন্তু চলেই যাবে। প্রিয় শিক্ষার্থী, সুতরাং সময়ের কাজ সময়ে করতে হবে এবং সময়ের পড়াটিও সময়ে সম্পন্ন করতে হবে। কোনো সংক্ষিপ্ত বলে কিছু নেই। জীবনটাতে যেই পর্বে যেটা থাকে সেটির সাথেই মানুষকে মানিয়ে চলতে হবে। তোমরা এখন কলেজে পড়ছো, তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং লেকচার শিটগুলো অনুসরণ করে এই বিষয়টি সময়ের সাথে সাথেই পাঠ করে নেবে, বুঝে নেবে। তাহলে তোমার জীবনটা যেমন সহজ হবে, এই পাঠটিও খুব দ্রুত তোমরা অনুধাবন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে তোমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার বিষয়বস্তু, বাইরের বিষয়, বাইরের গল্পটি এবং ভেতরের তাৎপর্যপূর্ণ দিকটি শুনলে, জানলে এবং বুঝলে, এবার চলো সেই কবিতাটি আমরা শুদ্ধ উচ্চারণে পাঠ করবার চেষ্টা করি। এবং বলে রাখি, অবশ্যই তোমরা এই কবিতাটি নিজে নিজে শুদ্ধ উচ্চারণে অনুশীলন করবার চেষ্টা করবে। আমাদের কবিতার নাম সোনার তরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের পাঠের পরিসর এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে, যেমন জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। চলো তাহলে আমরা এরকম কিছু প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে যাই। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো।
আমরা প্রথমেই দেখব জ্ঞানমূলক প্রশ্ন। এই পাঠের ভিত্তিতে আমরা প্রশ্নগুলো দেখব। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? চারিদিকে বাঁকা জল কি করছে? তোমরা বলো তো কি করছে? করিচ্ছে খেলা। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? তোমরা কি বলতে পারবে? এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? একটু মনে করো তো কোন ঋতুর কথা? বর্ষা। আরো কিছু জ্ঞানমূলক প্রশ্ন চলো দেখে নিই। সোনার ধান কিসের প্রতীক? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? মনে পড়ে মাঝি কিসের প্রতীক বলা হয়েছে? মাঝি মহাকালের বা সময়ের প্রতীক। সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? নিশ্চয়ই মনে পড়ছে, সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, অর্থাৎ সোনার তরী কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। আর একটি জ্ঞানমূলক প্রশ্ন আমরা চলো দেখে নিই। খরুপরশা শব্দের অর্থ কি? এবারে কিছু অনুধাবনমূলক প্রশ্ন। চারিদিকে বাঁকা জল করিচ্ছে খেলা, এই পংক্তিটি ব্যাখ্যা করো। কুলে একা বসে আছি নাহি ভরসা, কবির এমন অনুভূতির কারণ কি? বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এই পংক্তিতে যে আকুলতা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই জানা আছে, যেহেতু তোমরা স্কুলেও সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিয়ে এসেছো, যে অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু খুব বেশি দীর্ঘ হবে না। স্বল্প পরিসরে 5, 6 বা 7 লাইনের মধ্য দিয়ে কবিতার এই লাইনটিতে তুমি কি অনুধাবন করতে পেরেছো, কি বুঝতে পেরেছো, সেটি সংক্ষিপ্ত করে গুছিয়ে বললেই নম্বর পাওয়া যাবে। অনুধাবনমূলক আরও কিছু প্রশ্ন আমরা দেখে নিই। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এই চরণটি ব্যাখ্যা করো। সকলই দিলাম তুলে থরে বিথরে, কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। আমারই সোনার ধানে গিয়েছে ভরি, বলতে কবি কি বুঝিয়েছেন বা কি বোঝানো হয়েছে? 7 নম্বরে দেখতে পাচ্ছি, দেখে যেন মনে হয় চিনি উহারে, চরণটি বুঝিয়ে লেখো। কাকে চেনা মনে হচ্ছে কবির? তোমাদের নিশ্চয়ই মনে আছে, মাঝিকে তার চেনা মনে হচ্ছে, কারণ এই সংকটের মুহূর্তে একমাত্র মাঝিই পারে তার সম্পদগুলো পৌঁছে দিতে। সুপ্রিয় শিক্ষার্থী, বিভিন্ন বোর্ডের বিভিন্ন বছরে আসা কিছু বহু নির্বাচনী প্রশ্ন চলো আমরা এক নজরে দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে বা খ্রিস্টাব্দে। সোনার তরী কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছে? উত্তর হলো 1894 সালে। ক্ষুরধারা শব্দের অর্থ কি? ক্ষুরের মতো ধারালো প্রবাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আশা করছি তোমরা পারছো, বনফুল। সুপ্রিয় শিক্ষার্থী, 5 নম্বর প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? এটি আমরা অনেকেই ভুল করে ফেলি। এটি অনেকেই মনে করি গীতাঞ্জলি। আসলে কি গীতাঞ্জলি? তোমরা কিন্তু ক্লাসের শুরুতেই সেই বিষয়টি স্পষ্ট করে জেনেছ। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যগ্রন্থ থেকে কাব্য নিয়ে নতুন একটি ইংরেজি কাব্যগ্রন্থ বা অনুবাদিত কাব্যগ্রন্থ রচনা করেন, এবং সেটা তিনি নিজেই অনুবাদ করেছেন। আর সেটির নাম হলো সং অফারিংস। আর এই সং অফারিংস ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য তিনি 1913 সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। আশা করছি বিষয়টি তোমাদের ভালো করে মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী, 6 নম্বর প্রশ্নে ভালো করে লক্ষ্য করো। সোনার তরী কবিতায় মাঝি চরিত্রের বৈশিষ্ট্য। 1 নম্বরে আছে নির্মোহতা, 2 সৃষ্টিকর্ম গ্রহণে নিরাসক্তি, 3 কালস্রোতের অপ্রতিরোধ্য গতি। নিচের কোনটি সঠিক উত্তর হবে? 3টি সঠিক উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন একটু দেখে নেই। সোনার তরী কবিতায় মাঝি চরিত্রের বৈশিষ্ট্য: 1 নির্মোহতা, 2 সৃষ্টিকর্ম গ্রহণে নিরাসক্তি, 3 কালস্রোতে অপ্রতিরোধ্য গতি। নিচের কোনটি সঠিক? উত্তর হলো 3টি সঠিক। সুপ্রিয় শিক্ষার্থী, 7 নম্বর প্রশ্নে আছে সোনার তরী কবিতার প্রতীকী চরিত্রের মধ্যে অন্তর্ভুক্ত কৃষক,
শিল্পস্রষ্টা, সোনার ধান সৃষ্টিকর্ম, মাঝি নিয়তির শত্রু। কোনটি সঠিক? ক 1 আর 2। 8 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের মধ্যে অন্তর্ভুক্ত আছে কাব্যগ্রন্থ সোনার তরী, মানসী চিত্রা, কাব্যনাট্য বিসর্জন, চিত্রাঙ্গদা, ছোট গল্প সংকলন, কথা ও কাহিনী। এই তিনটির মধ্যে কোনটি সঠিক? 1 কাব্যগ্রন্থ এবং কাব্যনাট্য। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে চলো আমরা একটি দুটি প্রশ্ন দেখে নিই, প্রশ্নগুলো কেমন হয় এবং উদ্দীপকই বা কীরকম আসে। প্রথমেই রয়েছে একটি উদ্দীপক, মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত এই নারী তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতার মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠা করেন। 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করেন। প্রশ্নগুলো দেখি। ক ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমিটাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো জ্ঞানমূলক প্রশ্ন একটি বাক্যে লিখতে হবে। খ বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন। গ সোনার তরী কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। 4 নম্বরে উচ্চতর দক্ষতার প্রশ্ন, মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য। মন্তব্যটি সঠিক কিনা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, এসো আরেকটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখে নেই। জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় এবং আরো অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আঁচলে প্রতিফলিত। দুর্ভিক্ষতাড়িত মানুষও সেই সময়কে আজও অনুভব করে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। প্রশ্ন, ক সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খ সোনার ধান বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। গ জয়নুল আবেদিনের সঙ্গে সোনার তরী কবিতার কৃষকের সাদৃশ্য ব্যাখ্যা করো। এবং ঘ উদ্দীপকের জয়নুল আবেদিন সোনার তরী কবিতার কৃষকের প্রতিনিধি উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি এখানেই শেষ, এবং তোমরা যদি পুরো ক্লাসটা দেখে থাকো তাহলে আমি আশা করছি পুরো ক্লাসের মধ্য দিয়ে সোনার তরী কবিতাটির বিষয়বস্তু, মূল ভাব, কবি পরিচিতি এবং এর যে প্রতীকী বিষয়গুলো আছে সবগুলোই ভালোভাবে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠটি এই পর্যন্তই রইল। সোনার তরী পাঠটি থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন আসে। তোমরা যদি এই ক্লাসটি লেকচার শিট সহ ভালোভাবে অনুসরণ করো এবং চর্চা করো তাহলে অবশ্যই এই পাঠ থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। লক্ষ্য যখন বুয়েট, মেডিকেল কিংবা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, একাদশ শ্রেণী থেকেই নাও বিশেষ প্রস্তুতি। যুক্ত হও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অনন্য আয়োজন ইমু ব্যাচে। স্বপ্ন তোমার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যোগাযোগ করো